সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে। সাথে আছে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, পৌরনীতি ও সুশাসন। এবং পৌরনীতি ও সুশাসনে আজকে চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা প্রথম অধ্যায়ে আছি এবং প্রথম অধ্যায়ের শেষের দিকে আমরা আছি। এবং যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আজকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখে নেই যে আমাদের এই ক্লাসটার শেষে আমরা কোন কোন বিষয়টি জানতে পারবো, অর্থাৎ লার্নিং আউটকামটা কি, আলোচ্য বিষয়টা কি, সেটা আমরা একটু দেখি। আজকে এই পাঠের শেষে আমি আশা করছি পৌরনীতি ও সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য ক্ষেত্রের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। জ্ঞানের অনেক ক্ষেত্র আছে, এখানে স্পেসিফিক আমি একটি ক্ষেত্র নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমাদের শেষে থাকবে। এবার আমরা যদি একটু পাঠ পরিকল্পনাটা দেখি যে আজকে টোটাল ক্লাসটি আমরা কিভাবে শেষ করব, বা পাঠটি আমরা এই 1 ঘন্টার সময়টি আমরা কয় সেগমেন্টে শেষ করে বা কিভাবে উপভোগ করব, সেটা যদি আমরা প্রথমেই দেখি, তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে দেখছি যে প্রথমেই আমরা বিগত ক্লাসগুলোর একটু রিক্যাপ করব, একটু আমরা মনে করার চেষ্টা করব যে আমাদের গত ক্লাসগুলো কি ছিল। দ্বিতীয়ত আমরা আজকে লার্নিং আউটকাম নিয়ে কথা বলবো। এবং আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের ইভ্যালুয়েশন থাকবে, অর্থাৎ আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসের উপরে আমাদের এখানে ছোট্ট একটি ইভ্যালুয়েশন থাকবে, একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটার উপরে তোমরা উত্তর দিবে এবং তোমরা সেটার জন্য অবশ্যই তোমাদের কমেন্ট সেকশন ব্যবহার করতে পারো অথবা আমাকে মেইল করতে পারো। তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং অবশ্যই আমার ক্লাসের আমি যেটা চেষ্টা করি, থিঙ্ক আউট অফ দ্য বক্স, একটা বিষয় রাখার, একটা ছোট্ট একটি বিষয় রাখার, যেন আমরা এর পরের বিষয়গুলো নিয়ে কি কথা বলবো সেই বিষয়টা নিয়ে। সেখানে একটা মজার ভিডিও আছে, আশা করছি তোমাদের ক্লাস করতে করতে সেই ভিডিওটা যখন আমরা দেখব তখন তোমাদের ক্লান্তি দূর হয়ে যাবে। সেটা আমাদের ক্লাসের মাঝ পর্যায়ে আমরা সেটা উপভোগ করবো, সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রথমেই যদি চলে যাই আমাদের একেবারে পাঠ পরিকল্পনার প্রথম বিষয়টি, আমরা যদি একটু এখানে তোমরা দেখছো, আমরা যদি একটু রিক্যাপ করি আমাদের গত ক্লাসগুলোকে যদি একটু মনে করার চেষ্টা করি, তাহলে প্রথমেই হচ্ছে গত ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী আমরা বলেছিলাম আমরা ক্লাস করব, ক্লাস অবশ্যই সেটা উপভোগ করে ক্লাস করব, অর্থাৎ আমরা ক্লাসে গল্প করব এবং সেই বিষয়টি যখন আমরা পাঠ্য বইয়ের সাথে তুলনা করব বা পাঠ্য বই যখন পড়বো, তখন যেন সেইগুলো জিনিসগুলো যেন ভিজুয়ালাইজ হয়, আমাদের চোখের সামনে চলে আসে এবং আমরা সেগুলো যেন সেটার সাথে তুলনা করে আমাদের মনে রাখার সুবিধা হয়। সেই বিষয়টা আমরা প্রথমেই যদি বলি, একেবারে তোমাদের এই শিক্ষাবর্ষের প্রথম ক্লাস ছিল পৌরনীতি ও সুশাসন, এবং সেখানে আমি একটি বিষয় বলেছিলাম আমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়টি কিভাবে আমরা কথা বলবো, এবং একটি গল্পের আকার আমরা বলেছিলাম ফ্যামিলি দ্য মিনি স্টেট, তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে। সেই জায়গায় বলতে গিয়ে আমরা একেবারে যদি বলি, স্পেসিফিক বলি যে রাষ্ট্রবিজ্ঞান অথবা আমরা যদি পৌরনীতি ও সুশাসন বলি, সেখানে আমরা দুটো শব্দ বলেছিলাম, সিভিস এবং সিভিটাস, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমি এখানে সবচেয়ে ভালো হয় তোমরা যদি এভাবে একটু লিখে নাও বা একটা যদি ডায়াগ্রামের মতো করে তোমাদের নিজেদের খাতায় যদি এটা তৈরি করো যে আমাদের সিভিক্স এবং সিভিটাস কোথা থেকে আসলো, কোন শব্দ থেকে আসলো এবং তার মানেটা কি, তাহলে খুবই ভালো হবে। এখানে খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খুব সুন্দর করে দুটো ছবি যদি খেয়াল করি, যে একটা নির্দেশ করছে যে আমাদের প্রিভিয়াস কি ছিল, প্রেজেন্ট কি আছে, ফিউচারে কি আছে, এবং লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, এই যে 6টা শব্দকে যদি আমাদের মাথার ভিতরে আমরা নিয়ে নেই, সাথে সাথে যদি আমরা বলি দায়িত্ব, কর্তব্য অথবা রাইটস এবং আমরা যেগুলো ফ্যাসিলিটিস বলছি, এই কথাগুলো আমাদের মাথার ভিতরে থাকলেই আমরা যে সিভিক্স পড়ছি তার আলাদা যে খাতা তৈরি করেছো তোমরা, সেখানে যদি আমাদের ফ্রন্ট পেজেই যদি এই কথাগুলো রেখে রাখি, তাহলে সিভিক্সটা কি এটা বলতে বা এটা নিয়ে আমাদের একটি প্রশ্ন লিখতে, সেটা অনুধাবন হোক বা জ্ঞানমূলক হোক, সেই প্রশ্ন লিখতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবার কথা। আমরা যেখানে আমরা এই যে 6টা বা 7টা শব্দ, তাহলে আমরা খেয়াল করে দেখি আমরা কি বলেছিলাম, এটি এমন একটি বিজ্ঞান, জ্ঞানের এমন একটি শাখা যেটি নাগরিকের, এখানে আমরা স্পেসিফিক একটি বিষয় বলছি যেটা হচ্ছে নাগরিকের পাস্ট এবং প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে কথা বলে, এবং সেটার সাথে সাথে লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে বিষয়টা আছে সেটা নিয়েও কথা বলে। এবং এখানে আমরা বলছি যে রাষ্ট্রের বা একটা দেশের জনগণ তথা নাগরিকদের, এটি মূলত এই বিষয়টা নিয়ে যারা কথা বলে, যে জ্ঞানের শাখাটা প্রতিষ্ঠিত, সেটাকে আমরা পৌরনীতি সুশাসন বলছি। এটার আরো প্রতিষ্ঠিত তুমি সংজ্ঞা পাবে, সেটা তোমরা নিশ্চয়ই দেখে নেবে। আমি বলেই দিচ্ছি যে আমরা ক্লাসটা করব আমরা আমাদের মতো করে এবং বইয়ের সাথে সেটা পরে মিলিয়ে নিব। এটি ছিল আমাদের প্রথম ক্লাসের একেবারে প্রথম বিষয়। এই বিষয়টি যদি আমরা একটু খেয়াল করি, সুপ্রিয় শিক্ষার্থী এখানে দেখবে যে আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বা গ্লোবাল বিষয়টাকে আমরা কিভাবে বোঝাচ্ছি, কোন কোন বিষয়টা আমাদের সাথে আসতে পারে, থাকতে পারে। এখানে যদি তোমরা খেয়াল করো, দেখবে লোকালের ভেতরে আমরা বলছি আমরা যখন একটা এলাকার বা একটা কনস্টিটিউয়েন্সির যখন আমরা
ভোট মানে ভোটার হই বা আমাদের ভোটাধিকার প্রয়োগ করি, তখন কিন্তু আমরা নিচের লোকাল বিষয়টা নিয়ে চিন্তা করি যে আমাদের এই এলাকার সংসদ সদস্য কে হবেন। তারপরে আমরা আবার বলি যে এটাই সব সংসদ সদস্য মিলে তারপরে আবার যে মন্ত্রী পরিষদ গঠন করা হয় বা সেখান থেকে নির্বাচিত হয় বা সেখান থেকে মন্ত্রী সভা গঠন করা হয়। তারপরে আমরা লোকালটা নিয়ে চিন্তা করি যে আমাদের লোকাল বিষয়টা কিভাবে, লোকাল স্কুল, আমাদের আশেপাশের সব বিষয়গুলো, অর্থাৎ আমরা যে নাগরিক সুবিধাগুলো পাই সেগুলো নিয়েও কথা বলে। এই বিষয়ে আমরা যেটা বলবো, প্রিভিয়াস ক্লাসে যেটা হয়েছিল যে দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে এই সময় আমরা যে নাগরিক সুবিধাগুলো পাই, আমরা সবাই যে 18 বছর হলেই নাগরিক হতে পারি সাংবিধানিকভাবে, এই বিষয়টি কিন্তু একেবারে সুদূর সেই সিটি স্টেট বলি বা নগর রাষ্ট্র পর্যন্ত ছিল না। সে সময় সরাসরি যারা নগর রাষ্ট্রে কাজ করতো তারাই কেবলমাত্র নাগরিক হিসেবে গণ্য হতো, বাকিটা কিন্তু হতে পারতো না। তাহলে সেটাও আমরা কথা বলি, সেখান থেকে ইভালুয়েশন করে পর্যালোচনা করে বর্তমানের নাগরিকের ব্যবস্থাগুলো আমরা করে দিই। ন্যাশনাল বিষয়ে কি বলছি, ন্যাশনাল বিজনেস, ন্যাশনাল পার্লামেন্ট, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন নিয়েও কিন্তু আমাদের সিভিক্স বা গুড গভর্নেন্স যে সাবজেক্টটি আছে সেটি আলোচনা করে। তোমরা জানো আমাদের জাতীয় আচরণ কি হবে, জাতীয় রাজনৈতিক সংস্কৃতি কি হবে, এটা নিয়েও আমরা আলোচনা করি এবং এটা আরো কত ভালো করা যায় সেটা নিয়েও আমরা কথা বলি। এবং আমরা যেটি বলছি গ্লোবাল আরেকটি বিষয় থেকেই থাকে, আমরা বারবার যে কথাটা বলে আসছি, আমরা সুনাগরিক হব এবং সর্বশেষ বা যেটি আমরা চেষ্টা করব বিশ্ব নাগরিক হবার জন্য। কারণ আমার সুবিধা বা আমার যে বিষয়টি, সেটি যেন আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের গণ্ডিতেই না থাকে। এখনকার সময়ে এখনকার বিশ্ব নাগরিকের যে আমাদের ধারণাটি চলে আসে, আমি যদি কোনো একটি সুবিধা তৈরি করতে পারি, অর্থাৎ আমি যদি আবিষ্কার কিছু করতে পারি, সেটা গোটা দুনিয়ায় সুবিধা পাবে। আমরা যেমন মুখিয়ে আছি করোনা ভ্যাকসিনের জন্য, এটা কিন্তু একটি দেশ হলে সঙ্গে সঙ্গে সেই রকম চুক্তি হয়ে গেছে যে কারা কত দ্রুত পাবে। তাহলে এই যে গ্লোবাল একটি বিষয়টি, এটিও কিন্তু আমাদের সিভিক্স বা গুড গভর্নেন্স আমাদের দেখা হয়। সেটা আমরা গতদিনও দেখেছি আমাদের চ্যাপ্টারগুলো কিভাবে থাকবে। এবং দ্বিতীয় পত্রের বইটি তোমরা যারা অ্যাডভান্স আছো, অ্যাডভান্স রিডার যারা আছো, তারা কিন্তু দ্বিতীয় পত্রের বই তুমি যদি তাদের চ্যাপ্টারগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করছি। এটি ছিল আমাদের মোটামুটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে। এই তিনটে বিষয়ের ভিতরেই কিন্তু আমাদের পাঠের প্রয়োজনীয়তা প্লাস আমাদের বিষয়বস্তুগুলো চলে আসে। কেমন ভাবে চলে আসে, যে সবগুলাই আমি বললাম। গত প্রথম ক্লাসটা যদি আমরা একটু রিকালেক্ট করি তাহলে কি হবে, আমরা বলেছিলাম আমাদের পরিবারটা হচ্ছে একটি রাষ্ট্র এবং এই যে রাষ্ট্রের সব বিষয়গুলো জানার জন্য কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে, জ্ঞান অর্জন করতে হবে, যেটি আমাদের তৃতীয় ক্লাসে বলা হয়েছে। হ্যাঁ, যে অবশ্যই নিজেকে জানতে হবে এবং যত জানবো তত আমাদের সমৃদ্ধ হবে এবং জানার জন্য কিন্তু অবশ্যই পড়তে হবে। অন্য মাধ্যমও আছে জানার, তবে পড়াটা সবচেয়ে বেশি, কারণ এখন হয়তো অনেক মাধ্যম নিয়ে কাজ করে, তবে পড়ার বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেওয়া হয়। এটি ছিল আমাদের মোটামুটি প্রথম ক্লাস। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বললাম যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এ পর্যন্ত, সেটি হচ্ছে যে আমাদের প্রথম পৌরনীতি ও সুশাসন কি এবং এটি কোন কোন এরিয়ায় কাজ করে বা কাদের নিয়ে কাজ করে, কাদের সুবিধা নিয়ে কাজ করে, এই বিষয়টি এখানে আমাদের কাজ করেছে। আজকে আমাদের লার্নিং আউটকাম, যেটি আমাদের দ্বিতীয় পাঠ পরিকল্পনার দ্বিতীয় অংশ, যেটি যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ। আমরা সুন্দর একটা ট্রি দেখতে পাচ্ছি, আর কি নলেজ ট্রি বলতে পারি। তোমাদের এখানে প্রিয় বই থাকতে পারে, সাথে সাথে কিছু স্ন্যাক্সও পাবে, সেখানে তোমরা অ্যাপেলও দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি আমাদের সিভিক্স এবং গুড গভর্নেন্সের সাথে আদার ব্রাঞ্চ অফ নলেজের যে একটা সম্পর্ক আছে সেটি আমরা দেখাবো। এখানে বিশেষত আমরা বলেই নেই, আমরা দেখাবো কোনটা। আমি বলেছি রাষ্ট্রবিজ্ঞান বা পরিণতি সুশাসন হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি অংশ। জ্ঞানের অনেক শাখা আছে, আমরা সবগুলা এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ করতে পারবো না, তবে যেগুলো একেবারেই খুবই কাছের সেগুলোর সাথে সম্পর্ক আমাদের নিশ্চয়ই জানতে হবে। কারণ আমরা কি বলেছিলাম যে ফ্যামিলিদের মিনি স্টেট, ফ্যামিলিটা অবশ্যই তার প্রতিবেশীর সাথে আলোচনা করবে এবং সেখানে ক্লাসিফিকেশন আছে। সেই হিসেবে আমরা কয়েকটি জ্ঞানের শাখা দেখব। সমাজবিজ্ঞানের যে শাখাগুলো, তার সাথে আমরা সিভিক্স এবং গুড গভর্নেন্সের যে একটি আর্থিক সম্পর্ক এবং তাদের সাথে কি বৈসাদৃশ্য আছে সেটিও আমরা দেখব। এখানে আমরা দেখছি, তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমাদের আজকে যে লার্নিং আউটকাম, জ্ঞানের বিভিন্ন শাখার সাথে তোমাদের যে একটি পরিচয় এবং বিশেষ একটি শাখার সাথে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এই বিষয়টা আমরা এখন কথা বলতে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর ভেতরে আমি তোমাদের বলে রাখছি, তোমরা আমি জানি অনেকেই কমেন্টসে অলরেডি লিখতে হয়তো শুরু করে দিচ্ছ। তোমরা তোমাদের রোল নাম্বার অবশ্যই তোমরা সেখানে দিবে এবং তোমরা হয়তো বইয়ের বিষয়টা জানতে চাচ্ছ। এবং আমি এখানে বলি যে এই বইয়ের বিষয় জানা নিয়ে আমি একটা তোমাদের স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল কমিউনিকেশন স্কিলটা একটু আমি তোমাদের মানে এনহেন্স করতে চাই। সেটি হচ্ছে, তোমাদের অনেকেই আমি প্রথম ক্লাসে বলার পর আমাকে মেল করেছো। আমি জানি না যে তোমাদের এই বয়সে বা তোমাদের সিনিয়র বা তার সিনিয়র যারা ছিল তারা এই বয়সে মেল ব্যবহার করতে পারে কিনা, কিন্তু আমি খুবই খুশি হলাম
যে তোমাদের অনেকেই আমাকে মেল করছে এবং খুব সুন্দরভাবে একটা ফর্মাল মেল যেভাবে করা হয় একজন টিচারকে, সেভাবে তোমরা মেল করেছো। এটা কিন্তু খুবই একটা তোমরা সাধুবাদ পাওয়ার মতো। তো আমি যেটা করেছি, তোমাদের মেলের যথোপযুক্ত উত্তর এবং দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যে বিষয়টি জানতে চাও সেটি মেল যদি করো, সেটাকে আমরা বেশি অ্যাপ্রিসিয়েট করবো। এবং কিছুদিনের মধ্যেই তোমরা দেখবে তোমাদের সবার মেল অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে, কারণ আমরা গুগল ক্লাসরুম বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তোমাদের ইন্টারাকশন আমরা নিব, আমরা পরীক্ষার বিষয়টা করবো। তাহলে তোমরা এই প্র্যাকটিসটা শুরু করে দাও। তোমরা যারা বইয়ের বিষয় বা অন্য কিছু জানতে চাও, আমাকে মেল করো, আমি যথাসম্ভব সেটার উত্তর দেওয়া শুরু করবো সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে তোমাদের স্কিল একটা ডেভেলপমেন্ট হচ্ছে, তোমরা টেকনোলজিতে হাই হচ্ছে, ক্লাস করছো, সাথে সাথে একটা আইসিটি ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। আমরা তাহলে যেটা একটা বিষয় যেটা দেখি, যে আমরা বলছিলাম যে সমাজ বিজ্ঞানের বিভিন্ন জ্ঞানের যে শাখা আছে, সেই শাখাগুলো কি কি হতে পারে বা কোন কোন শাখার সাথে আমরা পরিণতি ও সুশাসনের বিষয়টা অবশ্যই দেখবো। তোমরা এখানে ভালো করে খেয়াল করে দেখছো, আমরা সর্বপ্রথম যে বিষয়টি চলে এসে সেটা এখানে তোমরা খেয়াল করছো যে রাষ্ট্রবিজ্ঞান আমরা বলছি। এবং মজার বিষয়, আজকে রাষ্ট্রবিজ্ঞানটি আমরা পড়বো। রাষ্ট্রবিজ্ঞানের সাথে পরিণতি সুশাসনে কেমন আত্মিক সম্পর্ক আছে সেটা, সাথে সাথে আমরা ইতিহাস বলছি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, অর্থনীতি, নীতিশাস্ত্র, জনসংখ্যা উন্নয়ন, হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যে আধুনিক জামানায় আমরা বলবো তথ্য যোগাযোগ প্রযুক্তির কি এর সাথে সম্পর্ক রয়েছে। এই যে বিশেষ যে বিষয়গুলা, এই যে জ্ঞানের বিশেষ শাখা, এর সাথে পরিণতি সুশাসনের কি সম্পর্ক, এবং এটা আমাদের জানতেই বা হবে কেন, এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। এবং খেয়াল করে দেখো, আমি যেটা সবার শেষে বললাম তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটি আমাদের কিন্তু অবশ্যই এটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যদি বলি নাগরিক সেবা এবং নাগরিক সুবিধা, সেটাকে যদি ডিজিটালাইজেশন প্রসেসের কথা বলি, তাহলে তো অবশ্যই আমাদের বলতেই হবে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির কোনো বিকল্প নেই, এবং আজকে সেটি আমরা ব্যবহার করছি। এবং আমরা আশা করছি ক্লাসে আমরা যেভাবে তোমাদের ইন্টারাকশনটা পেতাম, যেভাবে তোমাদের সাথে মজা করে ক্লাস নিতাম, সেটি হয়তো এখানে খুব একটা কম হচ্ছে না, এবং তোমরা সবাই পড়ছো এবং খুব ভালোভাবে সেটাকে মেনটেন করছো। তাহলে আমরা প্রথমে বলছি রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমরা সম্পর্কটা দেখব। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটি আমরা বলছিলাম, যে আমাদের লার্নিং আউটকাম যেটি ছিল জ্ঞানের বিভিন্ন শাখা এবং স্পেসিফিকলি রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে মজার একটি বিষয়, আমি যে বিষয়টি খুব ভালোভাবেই বলার চেষ্টা করছি, যে আমি কিন্তু বলছি ক্লাসে তোমাদের বইটা তোমরা আপাতত অফ রাখবে এবং গল্পটা শুনবে, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে চ্যাপ্টারটা তোমরা একটু দেখার চেষ্টা করবে, তাহলে মিলিয়ে নিতে খুব ভালো হয়। এখানে দেখতে পাচ্ছ, আমি এটা ধরে নিচ্ছি তোমরা এটা ভাই, হ্যাঁ, সহোদর। তোমরা সহোদর বিষয়টা বুঝো নিশ্চয়ই, হ্যাঁ আমি জানি তোমরা বুঝো। সহোদর মানে হচ্ছে যে একই উদর থেকে বা একই মায়ের সন্তান, ভাই বা বোন হলে সহোদরা হয়। তো এই যে সহোদরের কথাটা আমরা বলছি কিনা, এখানে দেখো এই বিষয়টা আরো ভালো হবে তোমরা যারা নিশ্চয়ই ভাই আছে বা বোন আছে, এবং যদি টুইন হও বা যমজ যদি হও, তাহলে বিষয়টা আজকে বুঝতে আরো সুবিধা হবে। যারা তোমরা যদি কেউ টুইন থেকে থাকো, আমাদের স্টুডেন্ট বা যারা দেখছো, তারা কিন্তু খুব ভালোভাবে তাদের সাথে আজকের যে বিষয়টি সেটা কিন্তু তোমরা একাত্ম করতে পারবে এবং বোঝার জন্য তোমাদের খুবই সুবিধা হবে। আমি কেন সহোদরের বিষয়টি নিয়ে আসলাম, পরিণতি সুশাসন ও রাষ্ট্রবিজ্ঞান বলতে আমি কেন সহোদরের কথাটা বলছি। এবার খেয়াল করে দেখো তো, যদি টুইন কোনো বেবি হয়, তাদের মধ্যে কতটা মিল আছে। তাদের জন্ম তারিখ মিল, তাদের তো অ্যাড্রেসে মিল থাকবেই, বাবা মা, ঠিকানা, ম্যাক্সিমাম সবকিছুতে প্রায় মিল পেয়ে যাবে। ইভেন তাদের জন্ম তারিখটা এবং সময়টাও প্রায় কাছাকাছি। হ্যাঁ, যদি টুইন না হয়, তোমরা দুই ভাই হও, তাদের ভিতরে কত মিল তুমি খেয়াল করে দেখো। তুমি যদি বায়োলজিক্যাল দেখো, তাহলে কিন্তু অনেক মিল, তোমাদের ডিএনএ আছে, আরএনএ আছে, এদের মিল কিন্তু আছে, অবশ্যই তোমরা জানো বাবা মায়ের সাথে মিল থাকে। এবার আমরা যদি বাহ্যিকভাবে দেখি, তাহলে মোটামুটি তোমরা দেখবে যে একই রকম দেখতে, একই রকম ঠিকানা, একইভাবে হয়তো তোমরা চলাফেরা করো, তোমাদের পার্সোনালিটি মোটামুটি এক, তোমাদের আবেগ কাছাকাছি, কারণ তোমাদের ডিএনএ এর বিষয়টা কাছাকাছি। তাহলে আমরা এটা কেন বলছি? তোমরা হয়তো নামে আলাদা, কিছু কোনো কি বৈশিষ্ট্য তাহলে আলাদা নেই? আলাদা আছেই। তোমরা নিশ্চয়ই এক নামে তোমরা পরিচিত নাও, তোমাদের নামটা আলাদা, আরো কিছু আছে, তোমাদের বয়সের একটু তফাৎ আছে, এবং আমি যদি বলি যে সিনিয়র একটু, তার যে রেসপন্সিবিলিটি, এবং যে জুনিয়র বা যে ছোট ভাই, তার রেসপন্সিবিলিটি একটু নিশ্চয়ই তফাৎ আছে। সাথে সাথে আমরা যদি বলি যে এই যে তারা যে কাজটা করে, বড় যে কাজটা করে, নিশ্চয়ই ছোটকে সেই কাজটাও দেওয়া হয় না, তার চাইতে একটু কম বা স্বাভাবিকভাবেই তাকে একটু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজটি দেওয়া হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে বললাম টুইন অথবা সহোদরের বিষয়টা যদি কল্পনা করি, দুইজন সহোদর বা তুমি, এটা জাস্ট একটু ভিজুয়ালাইজ করো, তোমার ভাই এবং তোমার ভিতরে কতটুকু তফাৎ, বা তোমার যমজ ভাইয়ের সাথে তোমার কতটুকু তফাৎ, খুব একটু বেশি না। এই বিষয়টা আমরা বললাম কি, পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানকে আমরা ঠিক সহোদর বলছি। তারা একই জায়গা থেকেই মোটামুটি চলে আসছে। কিভাবে চলে আসছে সেটা আমরা অবশ্যই দেখবো। গত ক্লাসে আমরা বলছিলাম ফ্যামিলি ইজ দ্য মিনি স্টেট, এবং ফ্যামিলি কিভাবে মিনি স্টেট হয় সেটা কিন্তু আমি বোঝানোর জন্য বলেছি। এবং আবারও বলছি যে আমরা ক্লাসের মধ্যে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল মেনটেন করবো না, যে না এটা একেবারে বইয়ের ভিতরে নেই বলে এটা আমরা কল্পনা করতে পারবো না, সেটা কিন্তু না। আমাদের পড়ার সুবিধার্থে যদি আমরা একটু কল্পনা করি, সেটাকে আরো লার্নিং
লার্নিং আউটকামটা যদি দীর্ঘস্থায়ী করতে পারি, আমরা কল্পনা করেই নিতে পারি। একটু তার সাথে একটু তোমরা নিশ্চয়ই মনোবিজ্ঞান ক্লাস করছো, এবং মনোবিজ্ঞানে একটা কথা বলা হয়, লার্নিং আউটকামটা অনেক বেশি লং লাস্টিং হয় যদি তোমরা সেটা কারোর সাথে তুলনা করে মনে রাখো। তুমি তুলনা না করে যদি মনে রাখো, সেটা যদি 3 মাস হয়, কারোর সাথে তুলনা করে যদি মনে রাখো, সেটা 6 মাস, 1 বছর, 2 বছর হতে পারে। তাহলে আমরা তুলনা করে পড়তে শিখছি, এবং সেটা নিশ্চয়ই আমাদের খুব জন্য ভালো হবে। তাহলে আমরা প্রথমেই বললাম পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান এরা হচ্ছে সহোদর। তাহলে নিশ্চয়ই তাদের ভিতরে মিলটাই বেশি, অমিলটা কম। তাহলে কি সেটা আমরা আজকে দেখবো, এবং তাদের সম্পর্কটাই আমরা মূলত আজকে দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ আমরা সাদৃশ্য এখানে বলছি এবং বৈসাদৃশ্য বলছি। বৈসাদৃশ্যটা দিচ্ছি কারণ অবশ্যই ওই যে বললাম কিছু তো তফাৎ থাকবেই। তোমরা নিশ্চয়ই এক নামে পরিচিত না, প্লাস তোমাদের রেসপন্সিবিলিটি, তোমাদের এরিয়া অফ ইন্টারেস্ট, তোমাদের এরিয়া অফ অ্যাকশন সবগুলো নিশ্চয়ই একই না। সেই জন্য তাহলে সাদৃশ্যের প্রথম অংশেই যদি আমরা বলি, একেবারে ফার্স্ট একেবারে যদি বলি, তাহলে যে বললাম সহোদর মানে কি, একই উদর থেকে এসেছে, একই মা, তার মানে একই জায়গা, উৎপত্তিটা মোটামুটি অভিন্ন। আমরা দেখবো একটু পরে দেখবো সেটা কিভাবে আমাদের হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে যে এদের মধ্যে সম্পর্ক অবশ্যই বেশি। হ্যাঁ, সহোদরের মধ্যে তো সম্পর্ক একটু ভালো থাকবেই, এটাকে আর বলতে, এটা তার বলার কোনো প্রয়োজনই থাকে না, অবশ্যই সম্পর্ক বেশি থাকবে। আবার যেটা বলছি আলোচনার বিষয়বস্তু সাদৃশ্য, হ্যাঁ আমরা বলছি দেখো তোমরা একই রকম কাজ করো, তবে ক্ষেত্রটা একটু বা তোমাদের পরিসরটা একটু ভিন্ন হবে, সেটা আমরা বৈসাদৃশ্য বলছি, সেটা আমরা বলবো। তাহলে প্রথমটাই আমরা একটু দেখে নিই যে উৎপত্তিগত দিক থেকে আমরা কি দেখতে পাচ্ছি। আমরা প্রথম ক্লাসটা যদি চলে যাই, সিভিস এবং সিভিটাস, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ দুটি শব্দ, যে ল্যাটিন শব্দের কারণটা হচ্ছে তুমি এবং আমাকে নিয়ে কথা বলে। আমি যে নাগরিক সেটা নিয়ে কথা বলছে, আমি যে রাষ্ট্রের ভিতরে আছি সে রাষ্ট্র নিয়ে কথা বলছে। অর্থাৎ তুমি যে পরিবারে বসে আছো এবং যে রাষ্ট্র ব্যবস্থা একটা পরিচালিত হচ্ছে, সে পরিচালিত ব্যবস্থা নিয়ে কথা বলছে। অর্থাৎ সিভিস অর্থ নগর রাষ্ট্র, এবং আমরা যেটা বলছি তোমরা খেয়াল করে দেখো যে সিভিস অর্থ নাগরিক এবং সিভিটাস অর্থ যে নগর রাষ্ট্র, এটা নিয়ে যারা কথা বলে সেটা হচ্ছে পৌরনীতি। তোমরা গত ক্লাসে দেখেছো। এবং মজার বিষয় দেখো আরেকটি, পলিটিক্স বা রাজনীতিও এমন একটি বিষয় যেটি গ্রিক শব্দ, হ্যাঁ, পলিটিক্স অ্যান্ড পলিস থেকে এসেছে। পলিটিক্স এবং পলিসের মানেটা কি, ওই একই চলে আসছে অন্য শব্দের কারণে, যেটা আসছে সিটিজেন এবং সিটি স্টেট, অর্থাৎ নাগরিক এবং নগর রাষ্ট্র। তাহলে কি এদের উৎপত্তির যে শব্দের এবং মানে এবং উৎপত্তির যে শব্দগুলো আমরা যদি বলে দেই, তাহলে সেটা নিশ্চয়ই এক জায়গা থেকে চলে আসে। তাহলে আমরা কি এই কথাটি তো বলতেই পারি যে আমরা যে কথাটি প্রমাণ করার চেষ্টা করলাম যে এটা সহোদর একই জায়গা থেকে এসেছে, তাহলে কিন্তু আমরা ওখানে বলতেই পারি যে এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এরা হচ্ছে একেবারেই কাছাকাছি এবং এদের আলোচনার বিষয়বস্তু অনেক কাছাকাছি। এবং তোমরা যারা এরপরে এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করবে, পড়ালেখা করবে, আন্ডারগ্রেড করবে, পোস্টগ্রেড করবে, তারা দেখবে যে রাষ্ট্রবিজ্ঞান তোমরা পড়বে এবং এই বিষয়গুলো আমরা যা পড়ে যাব তারই বিস্তার বা বিভিন্ন থিওরি আমরা পর্যালোচনা করবো। আমরা এখানে আলোচনা করলে সেখানে আমরা পর্যালোচনা করার বিষয়টা দেখি। তাহলে আমরা প্রথম সাদৃশ্য সেটা আমরা বলে দিলাম যে এটা আমরা কেন বলছি একেবারে এই কাছাকাছি। দেখো এদের উৎপত্তি এবং এদের কথাগুলো সবই এক, নগর রাষ্ট্র এবং নগর রাষ্ট্র। আমরা যে নাগরিক সেটা নিয়ে কথা বলছি এবং আমরা যেখানে আছি সেই নগর রাষ্ট্র নিয়ে কথা বলছি। তাহলে আমরা এটা বলতেই পারি যে উৎপত্তিগত দিক থেকে এরা খুবই কাছাকাছি এবং সম্পর্কটা অনেক বেশি গাঢ়। আমরা দ্বিতীয়টা যদি বলি, গভীর সম্পর্ক বিদ্যমান। হ্যাঁ, গভীর সম্পর্ক কেন বিদ্যমান বলছি, আমরা যদি আবার সেই ইম্প্যাথি করি, একটু নিজেদেরকে দেখি, অবশ্যই গভীর সম্পর্ক বিদ্যমান। সহোদর বললে গভীর সম্পর্ক না হয়ে কি পারে? নিজেদের ভাই বোনদের মধ্যে তো থাকবেই সেটা সম্পর্ক। কারণ আমরা বলছি, তোমরা খেয়াল করে দেখো যে বিষয়টা আমরা দেখবো মোটামুটি সবগুলো দেখুন। আমরা যদি নাগরিক বলছি, নগর রাষ্ট্র বলছি, তাদের সুবিধা অসুবিধা অর্থাৎ দায়িত্ব কর্তব্য, তাদের হ্যাবিটস, তাদের ইনস্টিটিউশন, তাদের যে ইনস্টিটিউশনগুলা তাদেরকে সুবিধা দেয়, সবগুলা নিয়ে আমরা কথা বলছি। তাহলে তাদের মধ্যে নিশ্চয়ই সম্পর্ক আছে। হ্যাঁ, দেখো কি সম্পর্ক আছে। আমরা যদি এখন বলি যে আলোচনার বিষয় এবং বিষয়বস্তুটা যদি আমরা দেখি, প্রথম ক্লাসটি একেবারে আমি সেই যদি বলি এইভাবেই আমি দেখিয়েছিলাম যে আমাদের কোর্স প্ল্যানের চ্যাপ্টার ওয়াইজ আমরা যদি বলি নাগরিক এবং নগররাষ্ট্র সম্পর্কিত মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, গভর্নেন্স, গুড গভর্নেন্স, তাদের রাইটস, তাদের ডিউটিস, তাদের হিউম্যান রাইটস, তারপর পলিটিক্যাল পার্টিস, লিডারশিপ, তারপর হচ্ছে ফর্মস অফ গভর্নমেন্ট, তো পাবলিক ওপিনিয়ন, পাবলিক পলিটিক্যাল কালচার, সবগুলাই কিন্তু আমরা ব্যুরোক্রেসি, আমরা যদি যা বলি না কেন সব কিন্তু আমরা এখানে পড়ছি। তোমরা খেয়াল করে দেখো আলোচনার বিষয় আমরা কি, আমরা বলছি নাগরিকতা সম্পর্কিত যা বিষয় আছে তোমরা খেয়াল করে দেখো বা বইটা দেখলে বুঝবে যে এগুলো হচ্ছে পরিণতি আলোচনা করছে। হ্যাঁ, ও পরিণতি সুশাসন আলোচনা করছে। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্ক কি? হ্যাঁ, এগুলা সবগুলাই আবার রাষ্ট্রবিজ্ঞান কি করে, তার পর্যালোচনা করে, তার আরো বৃহৎ অংশটাকে গবেষণা করে এবং বিভিন্ন থিওরির অ্যাপ্লাই করে। যেমন আমি তোমাকে যদি বলি যে আমি একটি গবেষণা করে দেখলাম যে আমাদের বাংলাদেশের বা আমাদের সমাজের একটি সমস্যা, রাজনৈতিক সমস্যা বা সামাজিক সমস্যা, সে সমস্যাটা একটি উপায় অবলম্বন করে সেটার আমরা উপকার পেলাম।
তাহলে রাষ্ট্রবিজ্ঞানীরা সেটাকে গবেষণা করবে এবং বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে সেটাকে যদি একটা থিওরিতে রূপান্তর করে, তাহলে সেটা পর্যালোচনা করে সেটাকে পাবলিশ করবে। এবং এই সমস্যাটি যদি বিশ্বের অন্য কোনো প্রান্তে আবার দেখা যায়, যদি তাদের সাথে মিলে যায় সমস্যার প্রিরিকুইজিটসগুলো, তাহলে সেটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে সেখানে সমাধান পাওয়া যাবে। তাহলে রাষ্ট্রবিজ্ঞান কি করছে? বৃহৎ আকারে আলোচনা করছে। আলোচনার বিষয়বস্তুগুলো একই, মোটামুটি তারা একই কথা বলছে। এই যে জনমত নিয়ে কথা বলছে, নেতৃত্ব নিয়ে কথা বলছে, আইন নিয়ে কথা বলছে, শাসন নিয়ে কথা বলছে, সুশাসন নিয়ে কথা বলছে। এগুলাই পৌরনীতি যেমন নাগরিকতা নিয়ে কথা বলে, শুধু নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য কি, অর্থাৎ জুনিয়র যে আছে, আমি বললাম যদি জুনিয়র বলি পরিণতি সুশাসনকে, তাহলে তাকে একটু কম স্পেস দেওয়া হচ্ছে কথা বলার জন্য। আর রাষ্ট্রবিজ্ঞান কি করছে? এটা নিয়ে বৃহৎ গবেষণা করছে, বিভিন্ন দেশের সাথে তুলনা করছে, তুলনা করে সেগুলোকে বৃহৎ আকারে, বা আমরা যদি বলি আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষা বা প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। তাহলে তাদের বিষয়টা এটাই। তাহলে আমরা যেটা বললাম আলোচনা বিষয়বস্তুর মধ্যে সাদৃশ্য যেটি আছে, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেটা আমাদের আছে এবং সেটা খুব ভালোভাবে কাজ করছে। এটি আমাদের সাদৃশ্য। আমি তোমরা যারা মনোযোগী হয়ে ক্লাস করছো তারা নিশ্চয়ই এর চাইতে বেশি সাদৃশ্য তোমরা নিয়ে আসতে পারছো বা তোমরা খেয়াল করছো। তাহলে দেখি আর কিছু সাদৃশ্য আছে কিনা। আমরা এছাড়াও কিছু সাদৃশ্য আমরা যদি বলি, তবে খুবই কাছাকাছি চলে যাই। সেটি আমরা বলছি কার্যাবলীর ক্ষেত্রে সাদৃশ্য। যে বললাম যে যাদের অ্যাকশন এরিয়াটা তাদের কি হবে। দেখো অ্যাকশন এরিয়াটা মোটামুটি ওই যে বললাম উৎপত্তিগত দিক থেকে তারা নাগরিক এবং নগর রাষ্ট্রের ভালো করার জন্য করছে। এবং গত ক্লাসে একটি খুব ভালোভাবে একটি কথা তোমাদের উল্লেখ করে দেওয়া হলো বা একটা কথা বলা হলো, যে কথাটি হচ্ছে যে দেখো আমরা যে যাই হই না কেন প্রফেশনাল লাইফে, আমরা কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ শিক্ষক হব, কেউ বিজনেসম্যান হব, আবার কেউ হচ্ছে এন্টারপ্রেনার হব, যাই হই না কেন আমরা কিন্তু সবাই দিন শেষে নাগরিক। একটা দেশে আমরা বসবাস করি, আমাদের সুনাগরিক হতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু এই রাষ্ট্রের প্রতি বা আমাদের অপর প্রতিবেশী বা নাগরিকদের প্রতি কিন্তু আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। এবং এটা বলেই নেওয়া হয় বা এটা ধরে নেওয়া হয় যে যারা লিডারশিপ কোয়ালিটি বা যারা লিডার হন, আমরা যারা বলি লিডার কারা, যারা অন্যের মোটামুটি নিজেদের তাগিদে কাজ করে সেরে ফেলতে পারেন, মোটামুটি 2% লোককে আমরা লিডার বলতে পারি। সেই জন্য তারা কি করেন, তারা কিন্তু তাদের এই লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু এই যে সিভিক ফ্যাসিলিটি বা এই রাষ্ট্রবিজ্ঞান অথবা পরিণতি সুশাসনের এই বিষয়টি থেকে কিন্তু আসে এবং তারাই আলোচনা করে। তাহলে এই যে কার্যাবলী আছে, যে বৃহৎ অংশে কাজ করছে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এবং সেগুলো নিয়ে মোটামুটি নাগরিক পর্যায়ে, নাগরিক অধিকার ও কর্তব্য পর্যায়ে নিয়ে কাজ করছে পরিণতি সুশাসন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও বলি যে আমরা যা এখান থেকে পড়ছি আমাদের মূল্যায়নও কিন্তু সেখান থেকে প্রশ্ন থাকবে, সেজন্য তোমরা একটু মনোযোগী হবে। তোমরা বইটা কাছে না রাখলেও হবে, তোমরা একটু খাতা এবং কলম নিয়ে বসবে। এবং আমি যেটা বলি একটু তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা একটু বসে ক্লাসটা করবে, সেটা তোমাদের জন্য ফ্রুটফুল হয়। আমরা 1 ঘন্টার সময় যদি পারি করি, সেটা যদি একটু ইফেক্টিভ হয়, সেটা কি আমাদের জন্য ভালো হয় না? তাহলে আমরা একটু যদি বসে টেবিল চেয়ারে বসে যদি ক্লাসটা করি, আমরা ধরে নিতে পারি যে আমাদের এই যে ক্লাসের আউটপুটটা অনেক বেশি বেড়ে যাবে। আমরা একটু লিখবো, তো আমরা যেগুলো বললাম, কারণ আমাদের প্রশ্ন থাকবে, আর প্রশ্নগুলো ভালো করলে নিশ্চয়ই আমরা তোমাদের অ্যাপ্রিশিয়েট করবো। যেমন বললাম যারা মেল করছো তাদের অ্যাপ্রিশিয়েট করছি, এবং তাদের মেলটা যেহেতু আমাদের কাছে আছে, তোমরা যখন সরাসরি তোমাদের সাথে দেখা হবে নিশ্চয়ই আমরা এটাকে আমাদের রাজশাহী কলেজের ঐতিহ্য অনুযায়ী আমরা এদেরকে স্বীকৃতি দেবো। সেটা বিভিন্নভাবে হয়। প্রিন্সিপাল স্যার এটাকে খুব ভালোভাবে স্বীকৃতি দেন যারা অন্যান্য বিষয়ে খুব মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যারা বেশি অ্যাক্টিভ। তাহলে তোমরা একটু লিখে রাখো। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলি, যে আলোচ্য বিষয়ের মিল আমরা কথা বলছিলাম, এবং উদ্দেশ্যগত সাদৃশ্য বলি। উদ্দেশ্যগত সাদৃশ্য বলছে আমরা দেখো যাই করছি না কেন সুনাগরিক হওয়ার জন্য কাজ করছি। এবং সুনাগরিক মানে কি, আমি আমার বিষয়টি জানবো। আমি যেমন উচ্চ স্বরে রাত 10টার পরে আমাদের সাউন্ড বক্স বাজিয়ে গান শুনবো না, ঠিক অন্য কেউ করবে না। এটা যেমন আমার অধিকার এবং সাথে সাথে কারো একটি কর্তব্য। হ্যাঁ, এই বিষয়টা আমরা বলছি যে আমরা অবশ্যই উদ্দেশ্য যেটা আছে, আমরা বলছি সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলছি। একটা মানুষকে সুনাগরিক করা, অর্থাৎ সে যে প্রফেশনালি থাকুক না কেন সে সুনাগরিকই হবে। তার দ্বারা অপর অন্যান্য নাগরিকের, অর্থাৎ দেশের, জাতির বা আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিশ্বের উপকার হবে, তারা সুবিধায় আসবে। এটি কিন্তু মূল বিষয়। সেটা সিভিক্স পড়লেও হবে, সেটি রাষ্ট্রবিজ্ঞান পড়লে আরো ভালোভাবে হবে, আরো বৃহৎ অর্থ হবে। তাহলে তাদেরকে কিন্তু উদ্দেশ্য অবশ্যই ভালো, এবং উদ্দেশ্যগুলো আমরা সফল করার জন্যই চেষ্টা করব বা চেষ্টা করে যাচ্ছি। তাহলে আমরা বলি যে আমরা বলছি সমাজবিজ্ঞানের একটি অংশ, তারা সমাজবিজ্ঞানের অংশ, এবং তাদের মধ্যে উদ্দেশ্যগতভাবে এবং তাদের কার্যগুলির গতভাবে অনেক অনেক মিল আছে। আমি যেটা সহদরের কথা বললাম, অনেক কিছুই মিল, হয়তো 2-4টা অমিল থাকবে। এবার আমরা হয়তো দেখব যে বৈসাদৃশ্যগুলো কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখে নেই। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমরা কিছু বোঝানোর চেষ্টা করছি। বৈসাদৃশ্য মানে দিক বিদিক যাচ্ছে আর কি, সেরকম কিছু। প্রথম যেটি বলছি দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আর কি। ওই যে বললাম যে না, বৈসাদৃশ্য কিছু না আনলেই নয়, সেই জন্য আমরা বলছি
টুইন হলে কোনো না কোনো কিছু একটা তো থাকবেই, মানে একেবারেই মিল, কিছু তো একটা কিছু আমাদের বার করতেই হবে, আদারওয়াইজ আমরা দুইজনকে কিভাবে আলাদা করব। সেখান থেকে বলছি দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। আমরা বলছি দেখো একেবারে নাগরিকের সাথে আপাতত যদি আমরা এটাকে বলি যে ছোট একটি বিষয় নিয়ে বা বিষয়বস্তু নিয়ে কথা বলছে, নাগরিক মানে সে তার লোকাল বিষয়টি নিয়ে বেশি বলবে, নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে বেশি বলবে। যেটি কথা বলে সেটি হচ্ছে পরিণতি সুশাসন। এবং রাষ্ট্রবিজ্ঞান কি করছে? রাষ্ট্রবিজ্ঞান আমি বললাম এটা একটি বিজ্ঞান, হ্যাঁ, এটি বৃহৎ অর্থে করবে, বড় বড় সমস্যার সমাধান নিয়ে আসবে, রাজনৈতিক সামাজিক সমস্যার সমাধান নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। যেমন সিভিক্স বলছে যে না, সুনাগরিক হওয়ার জন্য ফার্স্ট প্ল্যাটফর্ম আমাদের জানার যে প্ল্যাটফর্মটি সেটা নিয়ে আমরা বেশি কথা বলবো। এবং রাষ্ট্রবিজ্ঞান বলছে যে তারা না, তারা শুধু দেশ জাতি না, আন্তর্জাতিক ক্ষেত্রেও এটার কিভাবে অ্যাপ্লাই করা যায়, এই সমস্যার সমাধান করা যায়, সেটি কিভাবে করা যায়, এই দৃষ্টিভঙ্গির মধ্যে একটু বৈসাদৃশ্য রয়েছে। বিষয়বস্তুর বিষয়টা আমি বললামই যে সহদরদা কি হয়, যে সিনিয়র হয় তার রেসপন্সিবিলিটি একটু স্বভাবতই বেশি, নিশ্চয়ই। যে একটু ছোট তার রেসপন্সিবিলিটি স্বভাবত একটু কম, তার কাজটি একটু কম থাকে। না তোমরা সমান সমানই করে নাও, না সমান সমান মনে হয় তোমরা করে নাও, করো না। তাহলে কোন বিষয়টি চলে আসে? আমরা বলছি যে দেখো তোমাদের বিষয়বস্তু একটু পার্থক্য অবশ্যই আছে। মানে রাষ্ট্রবিজ্ঞানটি যেহেতু বড় অর্থে কাজ করে, অর্থাৎ তারা বিভিন্ন থিওরি নিয়ে কথা বলবে। তোমরা যদি এটা দেখো তাহলে দেখবে তারা সিস্টেম থিওরি নিয়ে কথা বলবে, তারা হচ্ছে গেম থিওরি নিয়ে কথা বলবে, মিক্স স্ক্যান থিওরি নিয়ে কথা বলবে, এবং সমাজের রাজনৈতিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বড় বড় থিওরি আছে, পলিটিক্যাল থিওরি আছে, তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলোকে নিয়ে কথা বলবে। সেই তত্ত্বগুলো কিভাবে উন্নতি করা যায়, সেই তত্ত্বগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়, সেগুলো নিয়ে কথা বলবে। আর জুনিয়র কি করবে? সহদাতা স্বভাবত একটু ছোট কাজ করার চেষ্টা করবে, বা যেটি তার জন্য সুবিধা হয়, নাগরিকের অধিকার কর্তব্য সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে, হ্যাঁ, রাদার বড় থিওরি অথবা হচ্ছে সেই থিওরি অ্যাপ্লিকেশন নিয়ে এটি। তাহলে সেই জায়গা থেকে আমি আবার তৃতীয় বিষয়টিও এইভাবেই বলতে পারি যে গুরুত্বেরও পার্থক্য রয়েছে। আমি যেহেতু বলছি যে একটা বড় অংশ বা বড় একটা এরিনা দেখে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ বিভিন্ন থিওরি, সেগুলো অ্যাপ্লিকেশন, সেগুলোর ইভ্যালুয়েশন, যুগের সাথে তাল মেলানোর জন্য তার শর্তগুলোকে পূরণ, এই বিষয়টা বড় যে বিষয়বস্তু সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন আমরা যদি বলি একটা দেশ আরেকটা দেশের সাথে তুলনা করবে, সেটাকে তুলনা করার পরে যেটি ভালো হচ্ছে সেটাকে আরো কত বেশি ভালো করা যায়, কোনো প্রবলেম থাকলে সেটা কিভাবে সলভ করা যায়, এই বিষয়টা নিয়ে কথা বলবে। তাহলে বিষয়বস্তুর পার্থক্য রয়েছে, এবং রাষ্ট্রবিজ্ঞান সেটি একটু বড় এরিনা নিয়ে কাজ করে, স্বভাবত একটু তার চেয়ে হয়তো কম বা ফাউন্ডেশন নিয়ে কাজ করে হচ্ছে সিভিক্স এন্ড গুড গভর্নেন্স, সেটি একটি থাকছে। সুপ্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যেটা বলি যে পরিধিগত পার্থক্য রয়েছে, এটি কাছাকাছি একেবারে বিষয়। আমরা আবারও বললাম, আমরা যদি বলি যে দেখছি যে একেবারে ওয়ার্ল্ড নিয়ে কথা বলছে, বা গোটা বিশ্বকে একটা আমরা যদি গ্লোবাল ভিলেজ নিয়ে কথা বলছে, বা একটা নাগরিককে বিশ্ব নাগরিক নিয়ে চিন্তা ভাবনা করার যে একটা টেন্ডেন্সি, সেটা রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে। এবং সিভিক্স এবং গুড গভর্নেন্সে কি করে, তুমি তোমার ওই যে পরিবারের সদস্য, তুমি একটা রাষ্ট্রের সদস্য, এই হিসেবে তোমার কাজটি কত বেশি সুদূরপ্রসারী, ভালো, তোমার কত বেশি সুবিধা তুমি দিতে পারো এবং তার বিনিময়ে কতটুকু তুমি পেতে পারো, এগুলো নিয়ে কথা বলে মূলত। তাহলে পরিধির বিষয়টিও রয়েছে। জাস্ট আমি বললাম, তোমরা একটু খেয়াল করো, তোমরা তোমার ভাইয়ের সাথে একটু আলোচনা করো যে তার এবং তোমার ভিতরে তফাৎটা কি, আর কি কিছু আছে সেটা করলেই হবে। এগুলাই জাস্ট রাষ্ট্রবিজ্ঞান এবং সিভিক্স এবং গুড গভর্নেন্সের বিষয়টিকে তোমরা নিয়ে আসো। এটা যদি মনে রাখো তাহলে অনেক দিন তোমাদের হয়তো তোমরা অনুধাবন বা এখান থেকে প্রশ্নগুলো খুব ভালোভাবে লিখতে পারবে। হ্যাঁ, আমরা ক্লাসটা করছি বোঝার স্বার্থে। আমরা যেভাবে বুঝবো নিশ্চয়ই সেভাবে পরীক্ষার খাতায় লিখবো না। পরীক্ষার খাতায় লেখার জন্য আমরা একটু ফর্মাল হব। আমরা যেভাবে ভালো মার্কস ক্যারি করতে পারি সেইভাবে লিখবো নিশ্চয়ই, এবং বোঝার জন্য আমরা মজা করে ক্লাসটা করছি শিক্ষার্থীরা। তাহলে আমরা মোটামুটি আজকে লার্নিং আউটকাম যে যতটুকু ছিল বা যা আছে, সেখানে আমরা যদি লার্নিং আউটকাম দ্বিতীয় পর্যায়ে থাকি যে বৈসাদৃশ্যগুলো আমরা বলছি, এবং সেখানে তোমরা দেখলে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকে, বিষয়বস্তুর পার্থক্য, এবং ওই বিষয়বস্তুর পরিধি নিয়ে বা গুরুত্ব নিয়ে পার্থক্য আছে, এবং তাদের পরিধিগত পার্থক্য আমাদের কাছে রয়েছে। এটি হলো আমাদের মূলত রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতি সুশাসনের মধ্যে একটি সম্পর্ক। এবার যদি সুশাসনের বিষয়টাকে আমরা আলাদাভাবে ফোকাস করি তাহলে কি হলো, আমরা গত ক্লাসেও বলেছিলাম যে 1969 এবং 1996 এই কথাটি তোমরা বলেছিলাম, ইন্টারনেটের যে আবিষ্কার এবং বাংলাদেশে ইন্টারনেটের যে সময়ে আসলো, তাহলে ওই ইন্টারনেট আবিষ্কার হলো বা আমরা যখন দোরগোড়ায় পৌঁছানো শুরু করলাম, বা আমরা দেখলাম গত ক্লাসেও বলা হয়েছে তোমাদের যে আফ্রিকান সাবসাহারান এলাকা বা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের যে এলাকাগুলোর যে একটা রিপোর্ট দান করলো, সেই রিপোর্ট থেকে আমরা দেখলাম যে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা বা আর কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলোর অভাবে আমাদের
সুবিধাগুলো আমরা পাচ্ছিলাম না। আমরা যতটুকু ইনভেস্ট করছিলাম, আমাদের সময়, আমাদের অর্থ, ততটুকু সুবিধা পাচ্ছিলাম না। তো সেই জায়গা থেকে যখন বললো যে আমাদের আইসিটি যখন চলে আসলো বা আমাদের স্বচ্ছতা আরো বেড়ে গেল। তোমরা জানো আমি প্রতি ক্লাসেও বলি, বা হয়তো তোমরা সরাসরি থাকলে এটা বলতাম যে তোমরা 999 333 এই নাম্বারগুলো নিশ্চয়ই জানো, এবং এই নাম্বারগুলো তোমাদের জানা উচিত, এবং শুধু জানা উচিত না, সাথে সাথে তোমাদের ব্যবহার করা উচিত। এটাও কিন্তু নাগরিকের একটি গুণ, সুনাগরিকের গুণ, এবং আমাদের সিভিক্স এটা বলে। আমরা আইসিটি অ্যাক্ট পড়বো, হ্যাঁ, আমরা দ্বিতীয় পত্রে বা প্রথম পত্রে দেখবো যে আমাদের আইসিটি অ্যাক্টটা কি বলে। এটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে, এটা ব্যবহার করে দেখবে, এবং দৃষ্টি দিয়ে দেখবে যে কোনো প্রবলেম হলে এটাকে ব্যবহার পাওয়া যায় কিনা। আমরা তো বলছি এটা সুবিধা পাওয়া যায়, তোমরা নিজেরা কয়জন দেখেছো এটা একটু ব্যবহার করে দেখবে। অবশ্যই কোনো অসুবিধা হলে সেখান থেকে জানাবে, এবং সকল তথ্যই সেখানে পাওয়া যায় খুবই দ্রুত। হ্যাঁ, তোমরা একটু সেই কোনো বিষয় নিয়ে যদি কোনো তোমাদের কোয়ারিজগুলো শুধু 999 বা 333 বা যেগুলো আছে সেগুলোকে জাস্ট ফোন করো, তাহলে দেখবে যে কত দ্রুতটা সেবাটা পাওয়া যায়। তোমাদের একটু সেবাটা নেওয়া উচিত, তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা জানানো উচিত, সেটা তোমরা আজকে প্র্যাকটিস করে দেখতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ইভালুয়েশনে যাব, তবে আমরা তোমাদের বললাম যে আমাদের থিঙ্ক আউট অফ দ্য বক্স একটি বিষয় আছে। সেখানে আমি একটা খুব মজার ভিডিও দেখাবো বলেছিলাম, এবং আমরা যা ক্লাস করলাম ক্লাসটাকে একটু ভালো করার জন্য আমরা একটু যেটা করব, একটা ভিডিও দেখব। আমরা ভিডিওটা একটু দেখি, দেখার পরে আমরা আবার ক্লাসে চলে আসবো। আশা করছি তোমরা সবাই এনজয় করবে। ভিডিওটা একটু আমরা উপভোগ করি। Once upon a time, a turtle and a rabbit had an argument about who was faster. They decided to settle the argument with a race. The turtle and the rabbit both agreed on a route and started off the race. The rabbit shot ahead and ran briskly for some time. Then, seeing he was far ahead of the turtle, he thought he'd sit under a tree for some time and relax before continuing the race. He sat under the tree and soon fell asleep. The turtle, plodding on, overtook him and soon finished the race. Emerging as the undisputed champ, the rabbit woke up and realized that he'd lost the race. The moral of the story is that slow and steady wins the race. This is the version of the story that we've all grown up with. But our version of the story continues. The rabbit was disappointed at losing the race, and he did some thinking. He realized that he'd lost the race only because he had been overconfident, careless, and lax. If he had not taken things for granted, there's no way the turtle could have beaten him. So, he challenged the turtle to another race. The turtle agreed. This time, the rabbit went all out and ran without stopping from start to finish. He won by several miles. The moral of the story? Fast and consistent will always beat the slow and steady. It's good to be slow and steady, but it's better to be fast and reliable. But the story doesn't end here. The turtle did some thinking this time and realized that there's no way he can beat the rabbit in a race the way it was currently formatted. He thought for a while and then challenged the rabbit to another race, but on a slightly different route. The rabbit agreed. The turtle and rabbit started off. In keeping with his self-made commitment to be consistently fast, the rabbit took off and ran at top speed until he came to a broad river. The finishing line was a couple of kilometers on the other side of the river. The rabbit sat there, wondering what to do. In the meantime, the turtle trundled along, got into the river, swam to the opposite bank, continued walking, and finished the race. The moral of the story? First, identify your core competency, and then change the playing field to suit your core competency. The story still hasn't ended. The turtle and rabbit by this time had become pretty good friends, and they did some thinking together. Both realized that the last race could have been run much better. So, the turtle and rabbit decided to do the last race again, but to run as a team this time. They started off, and this time the rabbit carried the turtle till the riverbank. There, the turtle took over and swam across with the rabbit on his back.
On the opposite bank, the rabbit again carried the turtle, and they reached the finishing line together. Both the turtle and rabbit felt a greater sense of satisfaction than they'd felt earlier. The moral of the story? It's good to be individually brilliant and to have strong core competencies, but unless you're able to work in a team and harness each other's core competencies, you'll always perform below par, because there will always be situations at which you'll do poorly and someone else does well. Teamwork is mainly about situational leadership, letting the person with the relevant core competency for a situation take leadership. And that is the end of the story. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই উপভোগ করলে এবং হয়তো কিভাবে আমাদের চিন্তা ভাবনার বাইরেও একটু চিন্তা ভাবনা করা যায় সেটি নিয়ে হয়তো তোমাদের একটু নতুন একটা লেসন হলো বলে আমি মনে করি আর কি। আমরা তো একেবারে ছোট থেকেই শুনে আসছি বা দেখে আসছি যে বিষয়টি, সেটির বাইরেও যে একটু চিন্তা ভাবনা করা যায় এবং সেটাকে সেভাবে সাজানো যায় সেটি আমরা একটু দেখলাম। অর্থাৎ আমরা এখানে যদি বলি দুই তিনটে কি পয়েন্টকে যদি টেনে নিয়ে আসি তাহলে বলবো টিম ওয়ার্কের কথা একটি বলা হলো এখানে। এবং খেয়াল করে দেখো আমরা যেটা পড়ে জেনে বড় হয়েছি সেটাকে আরো কতভাবে এক্সপ্লেন করা যায়, কতভাবে ভালোভাবে করা যায়। আমি এই ক্লাসটা যা করলাম বা এই ক্লাস করছি, আমি যদি সম্পূর্ণ ইভ্যালুয়েশন করি যে টিম ওয়ার্কটা, আমরা এখানে আলাদা আলাদাভাবে আছি সবাই একসাথে, আমরা চেষ্টা করব আমাদের যে সুবিধাটা আছে ইন্টারাকশন করার জন্য, টিম ওয়ার্ক করার জন্য, আমাদের কমেন্ট সেকশন, সেটি আমরা একটু ভালো কাজে ব্যবহার করব। অর্থাৎ আমাদের টিম ওয়ার্ক যেন হয়। কারণ আমরা কি বললাম এখানে যে আমাদের কোর কম্পিটেন্সি আমাদেরগুলা কি। আমি একটি ভালো হতে পারি, তবে আমার আরেকটা ফ্রেন্ড হয়তো আরেকটা বিষয় আরো ভালোভাবে জানতে পারে। তার কাছ থেকে যদি আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি, জানি এবং সেটা নিয়ে আলোচনা পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমাদের জানাটা বেশি ভালো হয়। আমি খুব সুন্দর করে দেখছিলাম তোমাদের, আমি বলি এটি হচ্ছে অনার্স একাদশ প্রথম বর্ষের ক্লাস। আমাদের রাজশাহী কলেজের আরেকটি পেজ আছে, এটি হচ্ছে রাজশাহী কলেজ অফিসিয়াল পেজ থেকে হচ্ছে এইচএসসি রাজশাহী কলেজ, সেখানে দ্বাদশ শ্রেণীর ক্লাস হচ্ছে। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর আছো তোমরা সেখানে ক্লাসটা উপভোগ করতে পারো। আর আরেকটা আমি তোমাদের যেটি বলবো, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মেল করতে আমি বলেছিলাম, তোমরা অবশ্যই মেল করবে এবং সেখানে আমি সেগুলোর উত্তর তো তোমাদের দিব এবং তোমাদের কমেন্ট সেকশন যেটি আছে তোমরা রোল নাম্বার এবং প্রশ্ন করার জন্য যদি সেটা ব্যবহার করো তাহলে সেটা আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, তাহলে তোমাদের টিম ওয়ার্কটা ভালো থাকবে। তোমাদের কোর কম্পিটেন্সিটা কি সেটা, এটি এমন একটি জায়গা, কেউ যেন তোমার কোনো একটি ব্যবহারে বা তোমার কথায় তোমাকে যেন তোমার চেয়ে নিচু মনে না করে। হ্যাঁ, আমরা ধরে নেই তোমরা রাজশাহী কলেজের শিক্ষার্থী বা যারা আছো তারা অবশ্যই অনেক উঁচু চিন্তা ভাবনা তোমরা পোষণ করো। তাহলে আমাদের যেটা বললাম থিঙ্ক আউট অফ দ্য বক্স, আমরা একটু চিন্তা করব কিভাবে আমরা যে গণ্ডিতে আছি সেই গণ্ডি থেকে একটু বাইরে চিন্তা করে আমাদের জীবনটাকে বা আমাদের সমাজ রাষ্ট্রটাকে কিভাবে আরো বেশি ভালো করা যায়, এই চিন্তাটা কিন্তু আমরা সবসময় করবো। এবং সেটা তোমরা দেখলে যে আমার যেটি ভালো, এবং আমি হেয়ার এবং টর্টোইজের কথা বললাম, যেটি যদি একসাথে টিম ওয়ার্ক করা যায়, স্লো অ্যান্ড স্টেডি অবশ্যই ভালো, টিম ওয়ার্ক যদি করতে পারো, তোমরা নিজেরা যদি কথা বলতে পারো, তোমার পরিবারের যারা সিনিয়র আছেন যারা বিষয়টি বুঝেন তাদের সাথে যদি একটু শেয়ার করো, তাহলে তোমাদের এই দুর্বলতাটা কিন্তু অবশ্যই কমে যাবে। হ্যাঁ, অবশ্যই কমে যাবে। কারণ তোমরা আমাদের সরাসরি আমাদের সাথে কথা বলতে পারছো না, এটা নিয়ে তোমার বাবার সাথে কথা বলো, বড় ভাইয়ের সাথে কথা বলো, টিচারদের সাথে কথা বলো, টিম ওয়ার্কটা করো, তাদের কম্পিটিশন গুলা, কোর কম্পিটিশন গুলা তোমাদের কাছে নাও, তোমাদের গুলা তাদের সাথে শেয়ার করো, একটা ভালো আউটকাম নিশ্চয়ই আসবে। আমরা এটা বরাবরই বলে থাকি। এবার আমরা আবার চলে যাচ্ছি যে ইভালুয়েশন, অর্থাৎ গত ক্লাসে আমরা যা বলেছিলাম সেটি। আমরা এখানে একটি কোড দেখতে পাচ্ছি, এটি দিয়ে মূলত আমরা প্রথম ক্লাস শুরু করেছিলাম। ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল অ্যান্ড এ পলিটিক্যাল অ্যানিমেল, অ্যান্ড হু ইজ নট এ মেম্বার অফ দিস সোসাইটি ইজ আইদার এ গড অর বিস্ট, একটি কথা বলেছিলাম। এবং তোমরা যদি তোমাদের সিক্স সেন্স ব্যবহার করো তাহলে উত্তরটা কিন্তু এখানে আছেই। হ্যাঁ, ঠিক এই স্লাইডের ভেতরেই কিন্তু তোমরা উত্তরটা খুঁজে নিতে পারো। তোমরা যারা একটু অ্যাডভান্স, তোমরা যারা একটু জানাশোনার চেষ্টা করো, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা উত্তরটা না দিয়েও এখানে একটা ক্লু আমাদের দিয়ে দেওয়াই আছে। এই কথাটি কার ছিল এবং এটা একটু বড় কথা, তোমরা যদি একটু ভেবে দেখো, এত বড় একটা কথা বলা হলো যে সোসাইটিতে যারা বসবাস করছে না তারা হয় দুইটা হবে। হ্যাঁ, তারা মানুষের ভিতরে পড়বে না, হয় তিনারা দেবতা হবেন, নয়তো তারা বিস্ট হবেন। তো এটা কিন্তু অনেক বড় একটি কথা এবং অনেক শক্তিশালী কথা আমরা বলবো। এই কথাটি আসলে কে বলেছেন, এটি হলো তোমাদের মূল্যায়নের একটি আমাদের প্রশ্ন। এই কথাটি কে বলেছেন এবং সেটি আমি তোমাদের বলছি, তোমরা অবশ্যই যেটা চেষ্টা করবে। আমি জানি তোমরা সবাই জানো ক্লুটা, তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো। ক্লুটা হচ্ছে এটি হচ্ছে উত্তর। হ্যাঁ, অ্যারিস্টটল। হ্যাঁ,
আমরা যদি বলি আদিগুরু, আমরা স্পা বলেছিলাম, আবারও গত ক্লাসটা আমরা যদি একটু রিটেক করি, স্পা বলেছিলাম মনে রাখার জন্য, কে কার গুরু শিষ্য, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। হ্যাঁ, আমরা অ্যারিস্টটল এসে বলছি যে তিনি এসে এটাকে ওই যে বললাম বিশদভাবে ব্যাখ্যা করলেন এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে প্রতিষ্ঠিত হলেন বা রাষ্ট্রবিজ্ঞানকে প্রতিষ্ঠা করলেন একটি বিজ্ঞান হিসেবে। তাহলে আমরা কি বলছি যে তিনি কিন্তু এত শক্তিশালী একটি কথা বলেছিলেন, নিশ্চয়ই গবেষণা, আলোচনা, পর্যালোচনার পরে, যে সমাজে যারা বসবাস করছে না তাদেরকে আমরা হয় দেবতা বলবো নয়তো পশু বলবো। এটি কিন্তু একটা শক্তিশালী কথা রাষ্ট্রের জন্য, হ্যাঁ, বা রাষ্ট্রে বসবাস করে যা তাদের জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই যারা উত্তরটা দিয়েছো বা যারা লিখেছো তোমরা এখনো লিখতে থাকো, আমরা নিশ্চয়ই পরে দেখবো এবং সেগুলো আমরা নিয়মিতই দেখি, তোমরা সেটাও জানো। তোমরা অবশ্যই বানানগুলা দেখবে, কারণ কোনো মনীষী অথবা কোনো গবেষকদের নাম বানান ভুল করতে নেই, তাহলে সম্পূর্ণটাই জিরো হয়ে যায়। তাহলে আমাদের এটি ছিল মূল্যায়ন। তোমরা নিশ্চয়ই সবাই পেরেছো এবং এটি আশা করব তোমাদের যে স্পেসিফিক প্রতিটা সাবজেক্টের জন্য তোমরা এক্সারসাইজ বুক রেডি করেছো, তৈরি করেছো খাতাটা, সেখানে তোমরা হয়তো সেটার ফ্রন্ট পেজে এটিও একটা জায়গা পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে কথাটি বলছি যে আমাদের ক্লাসের প্রথম দিকে যে আমাদের ছিল হোমওয়ার্ক নিয়ে আমরা কথা বলছিলাম, যে গত ক্লাসে আমরা যেহেতু প্রথম ক্লাস ছিল সেই জন্য তোমাদের বার্ডেন কিছু দেইনি, তোমরা সেগুলো পড়বে, জানবে। আজকের ক্লাস থেকে আমাদের হোমওয়ার্ক শুরু হয়ে যাবে, আমরা কিছু কিছু হোমওয়ার্ক দিব এবং সেগুলো আমরা কোথা থেকে সেগুলো আদায় করবো। তোমরা হয়তো মনে করতেই পারো স্যার হোমওয়ার্ক দেখার কোনো সুযোগ নেই, আমরা শুধু বলবো আমরা করেছি এবং আমরা জানি তোমরা যেমন বলবে করেছো এবং সেটা করবেও। আমাদের খুব রিসেন্ট ইন্টারেক্টিভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদের সাথে আমাদের যে হোমওয়ার্কগুলো আমরা দিচ্ছি সেগুলোকে আমরা অবশ্যই ফিডব্যাক নিব এবং সেই জন্য তোমরা হয়তো নোটিশও পেয়ে গেছো জিমেইলে তোমাদের একটা অ্যাকাউন্ট খোলার জন্য। তোমরা অ্যাকাউন্ট খুলে পাঠিয়ে দাও এবং এই হোমওয়ার্কগুলো আশা করছি আমরা সেখান থেকে পেয়ে যাবো। তো আমাদের হোমওয়ার্কটা কি প্রথমে আমরা একটু দেখি। হোমওয়ার্কটা প্রথমেই হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের একটা এক্সারসাইজ বুক বানানো, একটা খাতা বানানো যেটা শুধু সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। এটা খিচুড়ি হবে না, হসপস না, এক খাতার ভিতরে সব থাকবে না। কেন থাকবে না সেটা আমরা বলি। আমরা ফার্স্ট ইয়ারে প্রথম পত্র পড়বো, দ্বিতীয় পত্র পড়বো সেকেন্ড ইয়ারে, এবং মাঝের যে একটা বড় সময়, এই সময়টা কিন্তু ফার্স্ট পেপার পড়বো না। তাহলে যখন আমরা টেস্ট পরীক্ষা আসবে বা টেস্টের পরে যখন আবার আমরা এই প্রথম পত্রে ফিরে আসবো তখন তো আবার আমাদের কাছে কি হয়ে যাবে, সবগুলো তো আবার ধোঁয়াশা হয়ে যাবে। তাহলে সেটা যেন না হয় সেটার জন্য আমাদের কিছু মাইল ফলক রেখে যাওয়া উচিত। মাইল ফলকটা কি, এই খাতাগুলা, খাতার মধ্যে আমরা সুন্দর সুন্দর করে লিখে রাখবো এই বই থেকে এটা পড়া হয়েছে, ওই বই থেকে ওইটা পড়া হয়েছে, এই বইটার এইটা সামারি হচ্ছে, এটা যদি লিখে রাখি জাস্ট আমরা একদিন যদি দেখি তাহলে সম্পূর্ণ বইটা আমাদের রিটেক হয়ে যায়, রিভাইজ দেওয়া হয়ে যায়। তাহলে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করে টিম ওয়ার্ক করবো এবং ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা খাতাটা সুন্দর করে প্রতিটা সাবজেক্টের জন্যই আমরা করব। হ্যাঁ, আমরা এক খাতার ভিতরে করবো না, প্রতিটা 6টা বা 7টা সাবজেক্টের 7টা খাতা আবার তৈরি করব এবং সেগুলোকে লিখে রাখবো। কেন লিখে রাখবো? আমাদের ওই যে দ্বিতীয় বর্ষের 1 বছর আমরা প্রায় 6-7 মাস যে আমরা প্রথম পত্রটা সেভাবে দেখার সুযোগ পাবো না, সেটা যেন অনেকদিন পর দেখা হলে যেন আমরা ওটা দেখে আমরা বুঝতে পারি শিরোনামগুলো থাকে। তাহলে হোমওয়ার্ক, ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে আজকে তোমরা সেটা তৈরি করে নাও এবং আমরা যে যে ক্লাসটা করালাম সেই ক্লাসটার ডেট দিয়ে তোমরা তৈরি করে রাখো, প্রশ্ন থাকলে সেখানে লিখে রাখো, মেল করলে সেখান থেকে মেল করেছিলে সেটা লিখো, রিপ্লাই দিলে সেটাকে তোমরা প্রিন্ট করে রাখতে পারো এবং সেটা সেখানে অ্যাটাচ করে রাখতে পারো। হোমওয়ার্কটা প্রথম কি আমরা এখানে বলি শিক্ষার্থী, আমরা অ্যারিস্টটল নিয়ে কথা বলছি যেহেতু, আমরা যেটি বললাম যে এখানে দেখো ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমেল, এই কথাটি তিনি বলে গিয়েছেন। আমাদের প্রশ্নটা হলো তোমাদের কাছে বা তোমরা যে বিষয়টা নিয়ে অনুধাবন করে লিখবে সেটি হচ্ছে হোয়াট ইজ ইউর অ্যানালাইসিস অফ দিস স্টেটমেন্ট। আমি এটা বললাম একটু তোমাদের জন্য হয়তো মনে হতে পারে প্রশ্নটা আসলে কিভাবে লিখবে, আমি একটু বলে দিই। তোমাদের অ্যানালাইসিস তোমাদের লেভেলেরই হোক, আমরা আমাদেরকে কেন রাজনৈতিক জীব বলছি, হ্যাঁ, আমরা কি কি করি, আমরা কি কি উপভোগ করি, আমরা কি কি অন্যদের জন্য পারফর্ম করি যার জন্য আমরা বলছি যে আমরা হলো রাজনৈতিক জীব। সামাজিক জীব সাথে সাথে রাজনৈতিক জীব, অর্থাৎ আমরা কিছু না কিছু একটা করি, তো না করলে তো আর আমাদেরকে রাজনৈতিক জীব বলা হবে না। কেন বলা হবে না? আমরা ভোট দেই, আমরা একটা রাষ্ট্রের সুবিধা নেই, আমরা এই যে রাস্তাঘাট ব্যবহার করছি, আমরা এটা করার জন্য আমাদের ওই যে বললাম লোকাল পর্যায়ে আমাদের এমপিকে নির্বাচন করছি, আমাদের যে নির্বাচনী এলাকা আছে, আমরা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করছি, আমরা ভ্যাট দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, এগুলো তো সবই আমরা করছি। তাহলে এগুলো কিন্তু অবশ্যই রাষ্ট্রের একটি অংশ এবং তাদের আমরা সরাসরি না হোক যেভাবেই হোক আমাদের যতটুকু করার কথা আমরা ততটুকু করছি। তাহলে কি আমরা তাহলে সেভাবে বলতে পারি না যে আমরা অ্যারিস্টটল যেটা বলে গেছেন যে আমরা পলিটিক্যাল অ্যানিমেল? হ্যাঁ, এখন আমরা যদি এই সময় চিন্তা করি যে আমি কোনো স্টেটের সদস্য না, বাফার স্টেটের সদস্য না, হ্যাঁ, আমরা যদি বলি যে ওই যে নো ম্যানস ল্যান্ডের সদস্য, একমাত্র নো ম্যানস ল্যান্ডে হলেই হয়তো তোমার কিছু সেখানে অধিকার, মানবাধিকারগুলা রিজার্ভ হয়ে যাবে। তাহলে এমন কি এখন আছে? এবং এইরকম পৃথিবীতে নাগরিক পাওয়া দুষ্কর যে কোনো রাষ্ট্রের সদস্য না, এমন কোনো
জনগণ পাওয়া দুষ্কর যে সে কোনো রাষ্ট্রের সদস্য হবে না বা রাষ্ট্রের সদস্য না। তাহলে খেয়াল করে দেখো, আমরা কোনোভাবেই কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে চলতে পারবো না যে না 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 আমি কোনোভাবেই মানে রাষ্ট্রের কোনো সুবিধা নিয়ে আমি থাকতে চাই না। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। রাষ্ট্রের বা এই যে অর্গানাইজেশন বলছে, এই অর্গানাইজেশনের ভিতরে তোমাকে থাকতেই হবে, তাহলে আমরা কোনোভাবেই কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে পারি না। তাহলে কি আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা পলিটিক্যাল অ্যানিমেল, আমরা একটা পলিটিক্যাল অর্গানাইজেশনকে কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না? এইভাবে এটা তোমাদের মতো করে লিখবে এবং সেটা লিখে তোমরা আমাকে মেল করতে পারো, বা আমাদের যখন আমরা আমাদের কাজে চলে যাব বা আমরা ইন্টারাকশন করব তখন তো আমরা সেখানে এগুলো নিয়ে গ্রেডিং করবই, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোকে আমরা উত্তর দিব, বা তোমাদের কোনো অবজারভেশনে যদি ত্রুটি থাকে সেগুলোকে আমরা সেই অবজারভেশনগুলোকে আরেকটু বেশি এনহ্যান্স বা ভালো করার জন্য তোমাদের পরামর্শ দিয়ে থাকবো সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমাদের হোমওয়ার্কটা হচ্ছে মানে একেবারে স্পেসিফিক, আমি যেটা বলি স্পেসিফিক হচ্ছে যে আমরা কেন রাজনৈতিক জীব হিসেবে পরিচিত সেটা তোমরা আলোচনা করবে পৌরনীতি ও সুশাসন পাঠের আলোকে, তাদের বিষয়বস্তু এবং তাদের কার্যপরিধির আলোকে। আমরা যতগুলো বললাম যে কিভাবে, এটার আলোকে তোমরা এটার একটু করে লিখবে এবং তোমাদের যে এক্সারসাইজ বুক আমি তৈরি করতে বললাম সেখানে স্পষ্ট করে সেখানে লিখে রাখবে এবং আমাকে মেল করবে। এটি হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আর আমি এবার যদি বলি যে আমরা নেক্সট ক্লাস কি করব, কারণ আমরা জানি একটা প্ল্যান করলে, আমি বরাবরই বলে আসছি যে একটা প্ল্যান থাকবে, একটা টাইমলাইন তোমাদের থাকবে। যেমন আমরা একটা আভাস দিচ্ছি জানুয়ারির দিকে তোমাদের হয়তো প্রথম পরীক্ষাটা হয়ে যেতে পারে, তাহলে তোমাদের পড়ার টেবিলের সামনে একটা প্ল্যান থাকবে, ক্লাসটা কতদূর এগুচ্ছে, তোমার পড়া কতদূর যাচ্ছে, এবং সেই ভালো এবং অ্যাডভান্স স্টুডেন্ট এবং আমাদের রাজশাহী কলেজের স্টুডেন্টদের আমরা মনে করি তারা অবশ্যই ক্লাসটা করার আগে ক্লাসটা পড়ে আসে। সেটা করলে ক্লাসটা বুঝতে সুবিধা হয়, আমাদের লেকচারগুলো ধরতে তোমাদের সুবিধা হয় এবং প্রশ্ন করতে সুবিধা হয়। আর তোমাদের ভিতরে যদি হোয়াই না থাকে, প্রশ্ন না থাকে, তাহলে আমরা ওই যে বললাম আমাদের বৃত্তের বাইরে আমাদের চিন্তা করার শক্তিটা কমে যায়, আমরা বিশ্ব নাগরিক হওয়ার ক্ষেত্রে আমাদের বাধা চলে আসে। যে কারণটা আমরা বলছি যে আমরা আশা করি তোমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় না, তোমরা অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইয়েল, এমআইটি এগুলাতে তোমরা তোমাদের পদচারণা থাকবে এবং সেটা হচ্ছে। এটা শুধু আমাদের স্বপ্ন না, আমাদের শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে। তোমরা খোঁজ নিয়ে দেখো, তারা যাচ্ছে, তারা ভালো করছে, তারা সবকিছু নিয়েই আছে এবং গোটা বিশ্বকে তারা উপকৃত করছে। সেই জন্য তোমরা অবশ্যই করবে। আমরা নেক্সট ক্লাসে কি আছে তাহলে আমরা একটু দেখি। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো, আমরা একটা জায়গায় আছি, অর্থাৎ আমরা সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্সকে সামাজিক বিজ্ঞানের যে বিভিন্ন শাখা আছে তাদের সাথে একটু তুলনা করার চেষ্টা করছি। কেন তাদেরকেও আমরা জানবো, যেটা আজকে রাষ্ট্রবিজ্ঞানের সাথে জানলাম। আমরা আগামী ক্লাসে যেটা করব, ইতিহাস এবং সমাজবিজ্ঞানের সাথে কি খাতির আছে সেটা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা রাষ্ট্রের জন্য নাগরিক বলছি এবং নগরাষ্ট্র বলছি, সেগুলো কিন্তু একটা ইতিহাস আছে, সমাজ আছে। অর্থাৎ এদের সাথে সম্পর্কটা জানলে আমাদের এই অনুধাবন বা আমাদের এই আলোচনা পর্যালোচনাটা করাটা অনেক বেশি সুখকর হয়, সুবিধার হয়। সেই জন্য আমরা নেক্সট ক্লাসগুলাই বা আর হয়তো এই প্রথম চ্যাপ্টার আমরা হয়তো 2টা বা 3টার মতো ক্লাস নেব, মূল্যায়ন ক্লাস সহ। সেখানে আমরা এই বিষয়টার সাথে একটু সম্পর্ক কিভাবে থাকে সেগুলো দেখিয়ে আমাদের এই ক্লাসটা মোটামুটি শেষ হয়ে যাবে। আমরা আজকে রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমরা যেটি দেখলাম এবং পরবর্তী ক্লাসে আমরা যেটা চেষ্টা করছি ইতিহাস এবং সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্ক। তোমরা অবশ্যই দেখে আসবে এবং তোমরা ওখানে প্রশ্ন রেডি করে রাখবে যে কোন বিষয়টা বুঝতে পারছো না বা সাদৃশ্য কি, বই সাদৃশ্য কি। এটি আমাদের নেক্সট ক্লাসের পড়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পর্যায়ে বলতে পারি যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমরা একটু যেহেতু প্রথম দিকে আছি, আমরা ক্রমান্বয়ে আগানোর চেষ্টা করছি। আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাথে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলাম এবং এই পর্যায়ে এসে যেটা বুঝলাম, সহোদর তাদের ঠিকানা এক, তারা মোটামুটি এক বিষয় নিয়ে কথা বলে, একইভাবেই তাদের চলে এবং এক কথায় যদি বলে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক। এবং রাষ্ট্রবিজ্ঞানটা তোমরা এরপরে যারা আন্ডারগ্রেড করবে তখন দেখবে যে না, সিভিক্স যাদের ছিল বা আমরা যেটা বললাম যে এখন যেটা পড়ছো সেটার উপরে যদি তোমরা ফার্দার উচ্চতর ডিগ্রি নিতে চাও, সেটা যদি পড়ো তাহলে দেখবে যে কতটা সুবিধা হয়, কতটা বেশি তোমাদের কাজে আসে। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে এটাই ছিল আমাদের মোটামুট আমাদের ক্লাস। আমরা বলেছি উৎপত্তিগত তাদের মধ্যে মিল আছে। সেকেন্ড, আমরা বললাম তাদের ভেতরে অবশ্যই বিষয়বস্তুগত মিল আছে, তাদের ভিতরে চলাফেরার মিল আছে, তারা যে বিষয় নিয়ে কাজ করে সেটা মিল আছে। তবে তাদের সেক্টরটার পরিধি নিয়ে কম বেশ আছে। সিভিক্স হয়তো কিছু নিয়ে কাজ করছে, রাষ্ট্রবিজ্ঞান অনেক বড় বিষয় নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো আমরা যেগুলো তোমাদেরকে দেখানো হলো, তোমরা এগুলো তোমাদের সেই এক্সারসাইজ বুকে রাখবে এবং আমরা সরাসরি যখন দেখা হবে নিশ্চয়ই আমরা তোমাদের এই প্রশ্নের উত্তর বা সেটা যদি কোনো বিষয় থাকে সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো সুপ্রিয় শিক্ষার্থীরা। এবং আমরা লাস্টের কথাটা না বললেই না,
আমরা যেটা বলছিলাম যে আমরা অবশ্যই আমাদের বৃত্তের বাইরে বের হয়ে একটু চিন্তা করার চেষ্টা করব, এবং সেটা কিভাবে চিন্তা করব, ওই যে বললাম তোমরা এভাবে লিখবে। আমাদের যে তোমরা জানো আমাদের যে বলছি 50টার অধিক যে ক্লাব আছে সেই ক্লাবগুলোর সাথে সংযুক্ত হবে, তোমাদের এই স্কিলটাকে ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ একটা বিষয়কে আরো কত বেশি ভালো করা যায়, তোমাদের পাঠ্যপুস্তকের বাইরেও কত বেশি আরো বেশি সেগুলোকে চমকপ্রদ করা যায় সেই বিষয়টা তোমরা নিয়ে আসবে, এবং তোমরা চেষ্টা করবে। এর ভিতরে স্কিল বলতে আমরা বারবারই বলছি তোমাদের আইসিটি স্কিল, কমিউনিকেশন স্কিলের মধ্যে তোমাদের প্রেজেন্টেশন থাকে। তোমরা যদি সশরীরে আমাদের ক্লাস করতে, তাহলে দেখতে আমরা কিন্তু অনেক প্রেজেন্টেশন তোমাদের নিতাম। এবং মজার বিষয় হলো রাজশাহী কলেজ থেকে জাতীয় পর্যায়ে ডিবেট করতে যায় তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা, তারা এত ভালো কথা বলে আমরা সত্যি অবাক হয়ে যাই। সে কি বাংলা ডিবেট, সে কি ইংরেজি, সে কি বাংলা বিতর্ক, সে কি ইংরেজি বিতর্ক। এবং তোমাদের ভিতরে এরকম অনেকেই আছে আমরা জানি। তোমরা আমাদের সাথে এভাবেই তাহলে পরিচালনা করতে থাকো, এবং আশা করছি তোমরা যদি সেটা করো, আমাদের সাথে যোগাযোগ রাখো, এবং নিজেদের মধ্যে থেকে পড়াটা যদি অবশ্যই চালিয়ে নাও তাহলে অবশ্যই ভালো করবে। তোমাদের জন্য আমি আবারও শুভকামনা জানাচ্ছি। তোমরা পড়ালেখা করবে। আমরা আবারও বলে দিচ্ছি, আমরা অনলাইনে ক্লাস যতই করছি, হয়তো একটা স্ট্রেস যাচ্ছে আমাদের অনলাইনে বা কম্পিউটার বা ফোনে, সেলফোনে আমাদের থাকতে হচ্ছে। আমরা যেটা করবো, একটা নির্দিষ্ট সময় রেস্ট নিয়ে একবার রুটিন করে, যে রুটিনটা অবশ্যই লেখা থাকবে, হ্যাঁ, কারণ অনেক গবেষণায় বলছে যে তোমার একটা রুটিন যেটা লেখা আছে আর যেটা লেখা নেই তার মধ্যে কাজের তফাৎটা প্রায় 50% বেশি হয় যদি লেখা থাকে। লিখে তোমার টেবিলের সামনে রাখবে, এবং সেই অনুযায়ী টাইম লাইন অনুযায়ী তোমরা শেষ করবে, এবং আমাদেরকে ফিডব্যাক দিবে মেইলের মাধ্যমে। এবং আশা করছি এই প্রযুক্তি তোমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে এবং অনেক সুবিধা তোমাদেরকে নিয়ে এসে দেবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং আশা করছি তোমরা প্রশ্ন করবে এবং আমি প্রশ্ন তোমাদের উত্তর দেবো। তোমাদের সবার ভালো কামনা করে আজকে শেষ করছি।